আমরা তো সবাই টাকা আয় করি, তাই না? কিন্তু সেই টাকা দিয়ে কিভাবে আরও টাকা কামানো যায় সেটা কি কখনো ভেবে দেখা হয়েছে? শুধু ব্যাংকে টাকা ফেলে রাখা কিন্তু কোনো সমাধান না। চলুন আজ এমন 5টা অ্যাসেট বা সম্পদ নিয়ে কথা বলি যা সাধারণ ক্যাশ টাকার চেয়ে অনেক বেশি শক্তিশালী। একটু ভাবুন তো, ব্যাংকে যে টাকাটা জমানো আছে সেটা কি আসলেই বাড়ছে? আমাদের মধ্যে অনেকেই মনে করেন ব্যাংকে টাকা রাখাই সবচেয়ে নিরাপদ আর সম্পদ বাড়ানোর সেরা উপায়। কিন্তু বাস্তবতাটা কি সত্যি তাই? এর পেছনে একটা বড় কারণ হল এক নীরব ঘাতক, যার নাম মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। খুব সহজ করে বললে, সময়ের সাথে সাথে জিনিসপত্রের দাম যে বেড়ে যায়, এটাই মুদ্রাস্ফীতি। যেমন ধরুন, 5 বছর আগে 100 টাকার যা কেনা যেত, আজ কি তা পারা যায়? একদমই না। এই মুদ্রাস্ফীতি কিন্তু চুপচাপ আমাদের জমানো টাকার কেনার ক্ষমতা কমিয়ে দিচ্ছে। এই ক্ষতিটা আসলে কতটা সেটা একটু দেখা যাক। ধরুন, মুদ্রাস্ফীতি চলছে 7% হারে। এখন ব্যাংক হয়তো বছরে 3 বা 4% সুদ দিচ্ছে। তার মানে কি দাঁড়ালো? বাস্তবে কিন্তু টাকার আসল মূল্য প্রতি বছর 3 থেকে 4% করে কমছে। সোজা কথায়, টাকা বাড়ছে না, বরং কমছে। তাহলে এর সমাধানটা কি? সমাধানটা শুরু হয় আমাদের চিন্তাভাবনার একটা গোড়াপত্তন থেকে। টাকা শুধু জমানোর যে মানসিকতা, সেখান থেকে বেরিয়ে এসে বরং মালিকানার মানসিকতায় যেতে হবে। মানে, টাকা জমানোর বদলে আমাদের এমন সব জিনিসের মালিক হতে হবে যেগুলোর দাম সময়ের সাথে সাথে বাড়ে। কিসের মালিক হতে হবে? অ্যাসেটের। আচ্ছা, অ্যাসেট জিনিসটা কি? এর সবচেয়ে সহজ সংজ্ঞা হল, অ্যাসেট হচ্ছে এমন কিছু যা পকেটের টাকা এনে দেয়, এমনকি যখন সরাসরি কোনো কাজ করা হচ্ছে না তখনও। এটা এমন একটা কিছু যা আমাদের হয়ে কাজ করে। এই স্লাইডটা একটু দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। ব্যাংকে রাখা টাকাটা আসলে ঘুমিয়ে থাকে। ইনফ্লেশনের কারণে সেটার দাম কমে, আর একসময় এটা একটা বোঝা হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে অ্যাসেটে বিনিয়োগ করা টাকা 24 ঘন্টাই কাজ করে। সেটার মূল্য বাড়ে আর আর্থিক উন্নতির জন্য একটা ইঞ্জিনের মতো কাজ করে। আচ্ছা, তাহলে চলুন আমাদের প্রথম আর সম্ভবত সবচেয়ে শক্তিশালী অ্যাসেটটা নিয়ে কথা বলা যাক। আর সেটা হলো একটা ব্যবসার মালিক হওয়া। যখন ব্যবসাকে একটা অ্যাসেট হিসেবে দেখা হয়, তখন আসলে একটা সিস্টেমের কথা বলা হচ্ছে। এমন একটা সিস্টেম যার মালিক আপনি, আর যেটা আপনার সার্বক্ষণিক উপস্থিতি ছাড়াই আয় তৈরি করতে পারে। ভাবুন তো, একটা দোকানের কথা যেটা কর্মচারীরা চালাচ্ছে, অথবা একটা অনলাইন ব্যবসার কথা যেটা ঘুমের মধ্যেও সেল এনে দিচ্ছে। এটা এত শক্তিশালী কেন? কারণ এখানে আয়ের সম্ভাবনা প্রায় অসীম। চাকরির বেতনের মতো কোনো নির্দিষ্ট গণ্ডি নেই। এর উন্নতির ওপর সরাসরি নিয়ন্ত্রণ থাকে। এটা নিয়মিত ক্যাশ ফ্লো বা নগদ টাকার যোগান দেয়। আর সবচেয়ে বড় কথা হলো, এর পরিধি ইচ্ছেমতো বাড়ানো সম্ভব। চলুন এবার দ্বিতীয় অ্যাসেটটার দিকে যাওয়া যাক। এটা বেশ বাস্তব আর খুব পরিচিত একটা সম্পদ, রিয়েল এস্টেট বা স্থাবর সম্পত্তি। রিয়েল এস্টেট হলো একেবারে ভৌত সম্পত্তি, যেমন ধরুন জমি, ফ্ল্যাট বা কোনো দোকান। এটা তখনই অ্যাসেট হয়ে ওঠে যখন সেখান থেকে প্রতি মাসে ভাড়া আসে, অথবা সময়ের সাথে সাথে সেটার দাম বেড়ে যায়। রিয়েল এস্টেটের একটা দ্বৈত শক্তি আছে। একদিকে এটা ভাড়ার মাধ্যমে নিয়মিত একটা ক্যাশ ফ্লো দিতে পারে, যা অনেকটা মাসিক আয়ের মতোই। আবার অন্যদিকে লম্বা সময়ে সেই সম্পত্তির দামও বাড়তে থাকে। আর এটা এমন একটা বাস্তব সম্পদ যা দেখা যায়, ছোঁয়া যায়। এখন আমরা তৃতীয় অ্যাসেটের দিকে যাব। এবার ভৌত দুনিয়া থেকে বেরিয়ে পেপার অ্যাসেটের জগতে প্রবেশ করা যাক। আর শুরুটা হবে স্টকস দিয়ে। স্টক কি? শুনতে হয়তো একটু জটিল লাগে, কিন্তু ব্যাপারটা খুবই সহজ। কোনো কোম্পানির স্টক কেনার মানে হলো ওই বিশাল কোম্পানিটার একটা ছোট্ট অংশের মালিক হয়ে যাওয়া। আর এর ফলে সেই কোম্পানির সাফল্যে, মানে তার লাভ আর বৃদ্ধিতে অংশীদার হওয়া যায়। এখন এই তুলনাটা দেখুন। ব্যাংক সেভিংস থেকে রিটার্ন খুবই কম, তার থেকেও বেশি হলো মুদ্রাস্ফীতির হার। কিন্তু ইতিহাস বলে স্টক মার্কেটের গড় রিটার্ন এই দুটোকেই ছাড়িয়ে গেছে। তার মানে এটা শুধু মুদ্রাস্ফীতিকেই হারায় না, বরং টাকাকে বহুগুণে বাড়াতে সাহায্য করে। যদি আলাদা আলাদা কোম্পানির স্টক কেনাটা একটু বেশি ঝুঁকিপূর্ণ বা জটিল মনে হয়, তাহলে আমাদের চতুর্থ অ্যাসেটটা একটা দারুণ সমাধান হতে পারে, মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডকে একটা বিনিয়োগের ঝুড়ির মতো ভাবতে পারেন। এখানে কি হয়, অনেক বিনিয়োগকারীর টাকা এক জায়গায় করা হয়, আর একজন পেশাদার ফান্ড ম্যানেজার সেই টাকাটা বিভিন্ন ভালো ভালো স্টক আর বন্ডে বিনিয়োগ করেন। এর ফলে এক জায়গাতেই বিনিয়োগ করে শত শত কোম্পানির মালিকানার অংশীদার হওয়া যায়। এর সবচেয়ে বড় সুবিধা হলো তাৎক্ষণিক ডাইভার্সিফিকেশন, মানে বৈচিত্র্য। যেহেতু টাকাটা অনেক জায়গায় ছড়িয়ে দেওয়া হয়, তাই ঝুঁকিও অনেক কমে যায়।
এটা পেশাদাররা ম্যানেজ করেন, তাই বিনিয়োগের জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। আর নতুনদের জন্য শুরু করাটাও খুবই সহজ। আর সব শেষে চলুন আমাদের পঞ্চম অ্যাসেটটা দেখি, কমোডিটি বা পণ্য। সম্পদকে সুরক্ষিত রাখার জন্য এটা প্রায়ই ব্যবহার করা হয়। কমোডিটি হল একেবারে মৌলিক ভৌত পণ্য। বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে পরিচিত কমোডিটি হল সোনা বা রূপার মতো মূল্যবান ধাতু। এগুলোর নিজস্ব একটা দাম আছে এবং হাজার হাজার বছর ধরে এগুলো সম্পদ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে, বিশেষ করে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটা সুরক্ষা হিসাবে। একটা বিষয় কিন্তু ভাবার মতো, সোনাকে প্রায় আসল টাকা বলা হয়। কেন জানেন? কারণ এর দাম কোনো একটা দেশের সরকার বা মুদ্রার উপর নির্ভর করে না। এর স্বীকৃতি বিশ্বজুড়ে, আর এটা শতাব্দীর পর শতাব্দী ধরে অর্থনৈতিক উত্থান পতনের মধ্যেও নিজের দাম ধরে রেখেছে। এটা যেন একটা সত্যিকারের নিরাপদ আশ্রয়। তো আমরা 5টা শক্তিশালী অ্যাসেট নিয়ে কথা বললাম, কিন্তু আমাদের নিজেদের আর্থিক ভবিষ্যতের জন্য এর মানেটা কি দাঁড়ালো? কিভাবে এ পথে যাত্রা শুরু করা যায়? তাহলে সবচেয়ে জরুরি বিষয় হল এই যাত্রাটা শুরু করা। প্রথম কাজ, মানসিকতা বদলানো, শুধু জমানোর কথা না ভেবে মালিক হওয়ার কথা ভাবা। দ্বিতীয়ত, নিজেকে শিক্ষিত করা, যে কোনো একটা অ্যাসেট যা ভালো লাগে সেটা নিয়ে ভালোভাবে জানা। তৃতীয়ত, অল্প দিয়ে শুরু করা, এখানে ধারাবাহিকতাই আসল কথা। আর সবশেষে ধৈর্য ধরা, কারণ সম্পদ তৈরি করা একটা লম্বা জার্নি, কোনো দৌড় প্রতিযোগিতা নয়। চলুন এই শক্তিশালী ধারণাটা দিয়েই শেষ করা যাক। লক্ষ্য টাকার জন্য কাজ করা নয়, বরং টাকাকে আমাদের জন্য কাজ করানো। আজ আমরা যে অ্যাসেটগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলোই এই লক্ষ্য পূরণের এক একটা হাতিয়ার। এখন আসল প্রশ্ন হল, কোন হাতিয়ারটি ব্যবহার করা প্রথমে শেখা যায়?